মাদকের 10 গডফাদার সহ 122 আসামিকে গ্রেফতার, কোটি কোটি টাকার সম্পদ জব্দ, তদন্তে বদির 2 ভাইয়ের সংশ্লিষ্টতার প্রমাণ। মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা, বিজয় সংহত করার পথে অন্তরায় বিএনপি, বললেন কাদের। সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব। সরকার দেশে ভয়ের সংস্কৃতি চালু করেছে, অভিযোগ বিএনপি নেতাদের। কারচুপির আশঙ্কায় উপজেলা নির্বাচনে না যাওয়ার ঘোষণা। তীব্র গরমে সারা দেশে অতিষ্ঠ জীবন, বাড়ছে জ্বর ও ডায়রিয়া, এসি এয়ার কুলারের দাম বৃদ্ধির হিড়িক, অভিযোগ ক্রেতার। প্রচুর গরমের কারণে ফ্যান কিনছি। দাম যাই হোক নিতে হবে এখন, যেহেতু গরম পড়ছে। এবং রাজধানী সড়কে অকেজো ট্রাফিক সিগন্যাল বাতি, বিফলে 300 কোটি প্রকল্প, কারওয়ান বাজারে লাইনচ্যুত রেলের বগি উদ্ধার। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি কানিজ লাবণী। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। মাদকের 10 গডফাদার সহ 122 আসামিকে গ্রেফতার করেছে সিআইডি। জমি ও বাড়ি সহ 8 কোটি টাকার সম্পদও জব্দ করা হয়েছে। এখনও এ সংক্রান্ত 35টি মামলা চলমান। এসব মামলার তদন্তে টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির 2 ভাইয়ের সংশ্লিষ্টতারও প্রমাণ পেয়েছে সিআইডি। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। দেশে মাদকের ভয়াবহতা দিন দিন বাড়ছেই। বিভিন্ন পথে মাদক আসে আর তা ছড়িয়ে দেওয়া হয় রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। আর মাদকের কারবারের ঘটনায় সবসময় গডফাদাররা থাকে ধরাছোঁয়ার বাইরে। তবে এবার 10 মাদক মামলার 10 গডফাদার সহ 122 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুধবার সকালে সিআইডির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য দেন সিআইডি প্রধান। 3 জন গডফাদারের কাছ থেকে 9.14 একর জমি ও 2টি বাড়ি জব্দ করা হয়েছে, যার বর্তমান মূল্য 8 কোটি টাকার বেশি। এছাড়া আরও 36 কোটি টাকার বেশি সম্পত্তি ক্রয় করার বিষয়ে প্রক্রিয়াধীন। যে পরিমাণ সম্পত্তি ক্রয় করেছি, টোটাল সম্পত্তি হলো 9.14 একর জমি, 2টি বাড়ি, যার মূল্য হলো 8 কোটি 11 লক্ষ টাকা। মাদকের সাথে সম্পৃক্ত সরকারের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সন্তানদের জড়িত থাকারও তথ্য পেয়েছে সিআইডি। অনেক হাই প্রোফাইলের লোক, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে, এটা হতে দেওয়া যাবে না। আর টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির 2 ভাই আব্দুল শুকুর ও আমিনুর রহমানেরও সংশ্লিষ্টতারও প্রমাণ মিলেছে। মাদকের অন্য মামলাগুলো তদন্ত করে দ্রুত অন্য গডফাদারদের গ্রেপ্তার করা হবে বলে জানান সিআইডি প্রধান। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বিজয় সংহত করার পথে প্রতিবন্ধক হল বিএনপি, এদের প্রতিহত করতে হবে। জয় যাদবের রিপোর্ট। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বুধবার সকালে ধানমন্ডির 32 নম্বরে প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের ইতিহাসে ঐতিহাসিক দিন 17 এপ্রিল। অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের বিজয় সংহত করতে অন্তরায় বিএনপি। বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব।
এরপর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। ৭১-এর ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আমবাগানে শপথ নিয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। সেদিন সারা বিশ্ব জেনেছিল ২৬শে মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের যাত্রা শুরুর কথা। এই সরকারের গুরু দায়িত্ব পালনের মধ্য দিয়েই পূর্ণতা পায় মুক্তিযুদ্ধ, আসে ১৬ই ডিসেম্বর চূড়ান্ত বিজয়। জয় যাদবের আরও একটি রিপোর্ট। ২৬শে মার্চ ১৯৭১ থেকে বাংলাদেশ স্বাধীন। বঙ্গবন্ধুর এই ঘোষণায় ততক্ষণে দেশকে হানাদার পাকিস্তানি বাহিনীর কবল মুক্ত করতে মরণপণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে জাতি। যুদ্ধের মধ্যেই স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা বিশ্ববাসীর সামনে মূর্ত হয়ে উঠল। ১০ এপ্রিল ৭০-এর নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিরা গণপরিষদ গঠনের মাধ্যমে স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করে বৈধ ভিত্তি দেন বাংলাদেশের আত্মপ্রকাশকে। সেদিনই ঘোষণা আসে বাংলাদেশ সরকার গঠনের। চরম প্রতিকূলতার মধ্যেই সামনে আসে মুক্তাঞ্চল মেহেরপুরের বৈদ্যনাথ তলার নাম। সিদ্ধান্ত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে ১৭ই এপ্রিল সেখানে হবে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের শপথ। যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আর সেখানে বলা হয়েছে যে উই দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল। এটাও খুব গুরুত্বপূর্ণ। মার্কিন যে স্বাধীনতার ঘোষণা, সেখানে বলা হয়েছে উই দ্য পিপল, আর আমরা বলেছি উই দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল। জনগণের প্রতিনিধিত্ব বটে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে, আর সেখানে সেই নির্বাচিত প্রতিনিধিদের প্রধান হিসাবে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ২৬শে মার্চের সেই আলোকেই আমাদের মুক্তিযুদ্ধ শুরু হলো। দেশের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক শেখ মুজিবের নামে বৈদ্যনাথ তলার নামকরণ হলো মুজিবনগর। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সরকারের নেতৃত্বে এলেন সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমদ। পৃথিবীতে কোনো দেশে কোনো যুদ্ধে, স্বাধীনতার যুদ্ধে এত কম সময়ে কিন্তু কোনো সরকার গঠন করতে পারেনি। এটা পেরেছিল তার প্রধান কারণ বঙ্গবন্ধু এটাকে পরিকল্পনাটা করে গিয়েছেন। এই সরকার বাংলাদেশের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। যারাই ১৯৭১ সালে যুদ্ধ করেছেন, তিনি মুক্তিফৌজ হন, সামরিক বাহিনী হন, সিভিল প্রশাসন হন, সবাই এই সরকারকে মেনে যুদ্ধ করেছে। মুজিবনগরে বাংলাদেশ সরকারের শপথ অনুষ্ঠান মনোবল বাড়িয়ে দেয় রণাঙ্গনের যোদ্ধাদের। গতি পায় মুক্তিযুদ্ধ। ১৬ই ডিসেম্বর স্বাধীনতার পূর্ণতা আসে বিজয় গৌরবে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সরকার দেশে ভয়ের সংস্কৃতি চালু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি বলেন, দুর্নীতি, মিথ্যাচার, গুম খুনের মধ্য দিয়ে বন্দুকের জোরে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। গুম খুনের তালিকা নিয়ে সরকার তামাশা করছে বলেও মন্তব্য করেন রিজভী। ২০০৯ থেকে ২০২২ পর্যন্ত ৬২৩ জনকে গুম করা হয়েছে জানিয়ে বিএনপির এ নেতা বলেন, জনগণের সামনে সীমান্ত আগ্রাসনের প্রতিবাদের কারণে ইলিয়াস আলীকে গুম করে সরকার। ইলিয়াস আলীকে গুম করার পর সরকার গুম করেছে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের। ইলিয়াস আলীর সন্ধানে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাংলাদেশে ভয়ের সংস্কৃতি চালু করেছে ভোট ডাকাত মাফিয়া সরকার। কথা বলতে ভয় পাচ্ছে অনেকেই। গুম, খুন, অপহরণ, আতঙ্কে দেশের গণতন্ত্রকামী প্রতিটি নাগরিক স্বীকার করতেই হবে শেখ হাসিনার অনেক গুম, দুর্নীতি, মিথ্যাচার, বাচালতা, টাকা পাচার, গুম, অপহরণ আর মানুষ খুন। এই গুণের কারণেই বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের পর বছর ধরে বন্দুকের জোরে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন। মানুষ নৌকাকে ভয় পায় বলে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নৌকা প্রতীক দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি বলেন, উপজেলায় আরেকটি ভাওতাবাজির নির্বাচনের পায়তারা চলছে, এজন্য নির্বাচনেও অংশ নেবে না বিএনপি।
আমির খসরু বলেন, বিরোধী দলের ঐক্য অটুট আছে বলেই কোনো প্রলোভনে আপোষ করেনি। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ পায়ে পড়ে ঝগড়া করতে চায়। জড়িত যারা তাদের অন্তত পূরণে যারা এগিয়ে এসেছে ৯৫% মানুষ যে বিরোধী দলের ডাকে তারা যায় নাই, আর ৫% যারা গেছে তার মধ্যে প্রায় প্রত্যেকটি দলই বলেছে এটা নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই। ওই ৫%-এর ভিতরেও বলছি আমি, ওরাও বলছে হয় নাই। দামি ক্যান্ডিডেট বলছে, সেও বলছে নির্বাচন হয় নাই। আর আওয়ামী লীগ ক্যান্ডিডেট যে পরাজিত হয়েছে নমিনেশন মনোনয়ন পেয়ে, সেও বলছে হয় নাই। আজকে এই দেশে, যেই দেশ সেই দিন প্রজাতন্ত্রের ঘোষণা দিয়েছিল, প্রজাতন্ত্রের ঘোষণার মাধ্যমে যে দেশের আত্মপ্রকাশ ঘটেছিল, আজকে ৫২-৫৩ বছর পরে সেই দেশে একটি অবৈধ সরকার ক্ষমতা দখল করে বসে আছে। এর থেকে আইরনি, এর থেকে দুর্ভাগ্য কোনো দেশের হতে পারে না। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ২৪ ঘন্টায় আরও ৬৪ মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ও সেনা সদস্য আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। মঙ্গলবার এসব সদস্য প্রবেশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। বিজিবি বলছে, বাংলাদেশের এপারে আশ্রয় নেওয়া মিয়ানমার বাহিনীর সদস্যদের বাংলাদেশ বিজিবির সদস্যরা নিরস্ত্র করে হেফাজতে নিয়ে গেছেন। এর আগেও একাধিকবার অনুপ্রবেশের ঘটনা ঘটে। দর্শক, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে বান্দরবান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, অনুপ্রবেশের ঘটনা কেন ঘটছে বারবার, আর অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদের। ধন্যবাদ। বাংলাদেশ মায়ানমার সীমান্তের যে বান্দরবান জেলার যে সীমান্ত এলাকা রয়েছে, এই সীমান্ত এলাকা এখন অনেকটা শান্ত। এই বান্দরবানের যে সীমান্ত যদি বলি, তুমরু থেকে আলীকদম সীমান্ত পর্যন্ত এই সীমান্ত এলাকার উপারে অর্থাৎ মায়ানমার সীমান্তে ঘেঁষে এখন বড় ধরনের কোনো উত্তেজনার ঘটনা বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে না। তবে সর্বশেষ গতকাল সন্ধ্যায় বান্দরবানের যে জামছড়ি এলাকা সীমান্তের উপারে মায়ানমার অভ্যন্তরে কিছু গোলাগুলির শব্দ শোনা গেছে। এই গোলাগুলির পর অন্তত ৬৪ জন মিয়ানমারের বিজিবি এবং সেনা সদস্য বাংলাদেশের এপারে এসে আশ্রয় নিয়েছে। তারা ৩-৪ দফায় তারা বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশের এপারে আসে, বিশেষ করে চাকডালা, জামছড়ি, আশারতলি এইসব সীমান্ত এবং রেজু সীমান্ত দিয়েও তারা বাংলাদেশে এসেছে। এই পর্যন্ত যদি বলি আমি, গত ১.৫ মাসের মধ্যে ২৬৫ জন মিয়ানমারের বিজিপি এবং সেনাবাহিনীর সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, যার মধ্যে ২৫৭ জনকে রাখা হয়েছে বান্দরবানের যে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে বিজিবি ক্যাম্প সংলগ্ন বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫৭ জনকে রাখা হয়েছে। আর ৫ জন হয়তো টেকনাফের দিকে রাখা হয়েছে, তাদেরকে হয়তো এই একই স্থানে এনে রাখা হতে পারে। আপনি জানেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ মায়ানমার সীমান্তের উপারে উত্তেজনা চলছিল, কিন্তু আরাকান আর্মি অর্থাৎ মিয়ানমারের স্বাধীনতাকামী সংগঠনটি সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ নেওয়ার পর এই এলাকাটি শান্ত রয়েছে। তবে কেন উপার থেকে বিজিপি এবং সেনা সদস্যরা বাংলাদেশের এপারে আসে, সেই বিষয়টি আসলে স্পষ্ট করে কেউ জানাতে পারেনি। তবে আমরা সীমান্তের বাসিন্দাদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, বাংলাদেশ মায়ানমার সীমান্তের থেকে অন্তত ২০ কিলোমিটার ভিতরে এখনো উপারে উত্তেজনা চলছে, সংঘর্ষ চলছে মিয়ানমার জান্তা বাহিনীর সঙ্গে। অন্তত ২০ কিলোমিটার দূর থেকে তারা দুর্গম এলাকার পাহাড়ি পথ অতিক্রম করে অন্তত ৫-১০ দিন সময় অতিবাহিত করে বাংলাদেশের এপারে এসে আশ্রয় নিচ্ছে। পরবর্তী তারা বাংলাদেশের যে বিজিবি সীমান্তরক্ষী বাহিনী রয়েছে, তারা তাদেরকে তাদের কাছ থেকে অস্ত্রগুলো নেওয়ার পরে তাদেরকে নিরাপদ স্থানে রাখা হয়েছে, যেখানে বিজিবি সরকারের প্রাথমিক বিদ্যালয়ে এনে রাখা হয়েছে। আসলে এই ছিল আমার কাছে বান্দরবান সীমান্তের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ নয়ন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ২৪ ঘন্টায় ৬৪ মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী আরও প্রবেশ করেছে। সে ব্যাপারে সর্বশেষ তথ্য জানাছিলেন আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন। দর্শক, সংবাদ দুপুরে আরও থাকছে।
ঢাকা দক্ষিণের মশা নিয়ন্ত্রণে আছে, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা হবে না, জানালেন দক্ষিণ সিটির মেয়র। দেশজুড়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। কাঠফাটা রোদে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। মঙ্গলবার চট্টগ্রামের তাপমাত্রা পৌঁছায় প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসে। এতে বাড়ছে তাপপ্রবাহজনিত রোগের প্রকোপ। নগরীর হাসপাতালগুলোতে বাড়ছে সর্দি, জ্বর, ডায়রিয়া রোগীর সংখ্যা। এছাড়া বড়দের হিটস্ট্রোকের ঝুঁকিও বাড়ছে। চট্টগ্রাম থেকে সহকর্মী AKM নাজিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রচণ্ড দাবদাহে পড়ছে বন্দরনগরী চট্টগ্রাম সহ গোটা দেশ। দেশের কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। ব্যবসা গরমে স্বস্তি মিলছে না ঘরেও। গরমে কাবু ছোট বড় সবাই। বাড়ছে ডায়রিয়া, জ্বর সহ গরমজনিত রোগের প্রকোপ। শিশুদের পাশাপাশি বয়স্করা আছেন হিটস্ট্রোকের ঝুঁকিতে। গরমের কারণে জ্বর, সর্দি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে সাধারণ মানুষ। তীব্র গরমের কারণে মাথা ব্যথা, জ্বর, কাশি, শরীর দুর্বল, এই জন্য মেডিকেল আসছে। কাশি, সর্দি, জ্বর এগুলো থেকে ঠান্ডা থেকে এগুলো হয়েছে। 4-5 দিন ধরে জ্বর ছিল, তারপর ডায়রিয়ার কারণে আর গরমের কারণে বমি থামতেছিল না, এই কারণে ভর্তি হওয়া আর কি। সকাল থেকে অলরেডি 6টা স্যালাইন দিছে, এখন মোটামুটি ভালো। জ্বর, কাশি 3 দিন ধরে, আর খাবার দাবার খাচ্ছে না, চোখ মেলতে পারতেছে না। তীব্র তাপদাহের কারণে জ্বর ও কাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে লোকজন। এক্ষেত্রে শিশু ও বয়স্কদের আক্রান্তের হার বেশি, তাই সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। বাইরের যেগুলো ক্ষেত্রে খাবার, এগুলো সাবধানতার সাথে খাওয়ার জন্য আর কি, বিশেষ করে পানি খাওয়ার ক্ষেত্রে, বা হচ্ছে যেগুলো অনেকে হচ্ছে আখের জুস খায় বা ভিন্ন জনের দোকানের ইয়াগুলো খায়, এগুলো যাতে অ্যাভয়েড করে আর কি, বা ফুচকা চুচকা খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য। 3 দিনের বেশি জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা উচিত, জানান চট্টগ্রাম মেডিকেলের পরিচালক। তীব্র তাপদাহ চলছে এবং এই সময় ডায়রিয়া বা নিউমোনিয়া, জ্বর, কাশি এগুলা রোগীর সংখ্যা বাড়ে। আমাদের পরামর্শ সবার জন্য যে অবশ্যই সাথে সাথে সঠিক চিকিৎসকের কাছে যাবেন, প্রচুর পানি পান করবেন। ওর স্যালাইন খাওয়া, ঘাম ও ময়লাযুক্ত হাতে কোনো কিছু মুখে না দেয়া এবং পচা বাসি খাবার এড়িয়ে চলা এবং বড় ছোট সবাইকে বেশি পরিমাণে নিরাপদ পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা সহ 6 বিভাগে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এতে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন। গরমের তীব্রতা বাড়ায় চাহিদা বাড়ছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের। মানুষ ঝুঁকছে ইলেকট্রনিক পণ্যের দোকানগুলোতে এসি কিংবা এয়ার কুলার কিনতে। তবে দাম বেশি হওয়ায় খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। আমেনা প্রণামীর রিপোর্ট। তীব্র তাপদাহে পড়ছে দেশ, ঘরে বাইরে নেই স্বস্তি। ব্যবসা গরম থেকে স্বস্তি পেতে মোহাম্মদপুরের সৈকত স্ত্রীকে নিয়ে এসেছেন এসি কিনতে। অবশ্য আকাশ ছোঁয়া দামের কারণে প্রসূতি স্ত্রীর কথা ভেবে এসি বাদ দিয়ে বাধ্য হয়ে এয়ার কুলার কিনে বাসায় ফিরতে হয়েছে তাকে। মূলত নেওয়ার কারণ হচ্ছে প্রচুর গরম পড়ছে এবং টপ ফ্লোরে বাসা, তো এই কারণে এয়ার কুলার নিচ্ছেন। প্রাইস মোটামুটি একটু বেশি। সৈকতের মতো অনেকেই এসি, ফ্যান, এয়ার কুলার কিনতে ভিড় করছেন নগরীর বিভিন্ন শোরুমে। গেল বছরের এই সময়ের তুলনায় চলতি এবছর এসির চাহিদা বেড়েছে 20% থেকে 25%। বিক্রেতারা বলছেন গরমের কারণে এসি, এয়ার কুলার ও চার্জার ফ্যানের চাহিদা বেড়েছে। গরমটা বেশি, এই গরমের জন্য আমরা এখানে আসছি দিনের দেখার জন্য। প্রচুর গরমের কারণে ফ্যান কিনছি। গরমটা অত্যাধুনিক, প্রচন্ড গরম, যে কারণে এসি কিনতে আসা। দাম যাই হোক নিতে হবে এখন, যেহেতু গরম পড়ছে। ক্রেতারা বাড়তি দামের কথা বললেও তা মানতে নারাজ ব্যবসায়ীরা। ব্র্যান্ড ভেদে সর্বনিম্ন 10 থেকে 32,000 টাকায় বিক্রি হচ্ছে এয়ার কুলার। চার্জার ফ্যান মিলছে 3,200 টাকা থেকে 6,000 টাকায়। টন ভেদে এসি বিক্রি হচ্ছে 45,000 থেকে 86,000 টাকায়। গরমের চাপে আর কি সবাই এসি এবং এয়ার কুলারের দিকে ঝুঁকছে, তো সেই অনুযায়ী দামটা আমার মনে হয় তুলনামূলক একটু বেশি। তুলনামূলকভাবে সবকিছুর দাম বাড়াতে আপনার ডলারের দাম বাড়ার কারণে প্রাইসের দাম বেড়েছে। গ্রাহকের কথা চিন্তা করেই আমরা 2023 থেকে 24 সালের মধ্যে আমরা এসির কোনো প্রাইস আমরা বাড়াইনি। আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিলের পুরোটা সময় দেশ জুড়ে অব্যাহত থাকবে তাপপ্রবাহ। দক্ষিণাঞ্চলে তাপদাহ থাকবে, এমনকি 20 তারিখে পরে যে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকা আরও বেড়ে যাবে তাপদাহ। অনেক জায়গায় তাপমাত্রা 40-41 ডিগ্রি তাপমাত্রা ওঠার সম্ভাবনা আছে।
তীব্র গরমে ইলেকট্রনিক পণ্যের দাম যেন আকাশচুম্বী না হয় এমনটাই প্রত্যাশা সাধারণ ভোক্তাদের। আমেনা প্রোরামি, দেশ টিভি, ঢাকা। কার্বনের ব্যবহার না কমালে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা 2025 সালের মধ্যে 2.5 থেকে 2.6 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। জাতীয় অভিযোজন পরিকল্পনা ন্যাপএক্সপো উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা জানান তিনি। আমরা যেটা লক্ষ্য করছি আসলে এমন কোনো প্রভাব নাই সারা বিশ্বে যেটা বাংলাদেশে আমরা লক্ষ্য করছি না। এটা আফ্রিকাতে যেমন ড্রাউট, ওখানে খরা হচ্ছে, আপনার অন্যান্য দেশে বরফ গলছে, আমাদের হিমালয় আছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এটা তো আসছেই, তারপরে যে ক্লাইমেট রেফিউজি যেটা হচ্ছে সেটাও আমাদের জন্য একটা বড় বিষয়, খাদ্য নিরাপত্তা আমাদের জন্য একটা বড় বিষয়, তারপরে আমাদের লবণাক্ততা যেভাবে ছড়িয়ে পড়ছে, আগে উপকূলীয় এলাকায় ছিল, এখন এটা কিন্তু ক্রমশ ঢাকার দিকে এটা চলে আসছে, উপরে চলে আসছে। বিজ্ঞান তো প্রতিনিয়ত তাদের প্রজেকশনগুলো পরিবর্তন করছে। এখন আমরা দেখছি যে 1.5 আমরা বলে যাচ্ছি, আমাদের এগ্রিমেন্টের মধ্যেও আছে, আমরা বলছি যে 1.5-এর উপর আমরা যেতে পারবো না, তবে বাস্তবতা হচ্ছে বেশ ভিন্ন। আর একটা বড় বিষয় হলো যে বিভিন্ন দেশ যারা এই ন্যাপের কর্মসূচিতে হাতে নিয়েছে, আমাদেরকে মানে আমাদের যে অন্যান্য উন্নত দেশগুলো আছে তাদের একটা কমিটমেন্ট ছিল যে ন্যাপ অনুযায়ী তারা অর্থায়নের ব্যবস্থা করবে। তবে এটা কিন্তু আমাদের স্বল্পোন্নত দেশের একটা বড় একটা অভিযোগ যে আমরা ন্যাপগুলো আমরা প্রণয়ন করছি, তবে সেই ন্যাপ বাস্তবায়নের ক্ষেত্রে যে অর্থায়নের প্রয়োজন সেটা কিন্তু এখনো আসছে না। ভূমি মন্ত্রণালয়ের অধীনে একটি দ্বীপ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে দ্বীপ উন্নয়ন আইন দ্রুত প্রণয়নের জন্য জাতীয় সংসদকে পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া দ্রুত কৃষি জমি সুরক্ষা ও ব্যবহার আইন পাশ করার জন্য জাতীয় সংসদকে পরামর্শ দিয়েছেন। বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেয়া এক রায়ে এসব পরামর্শ দেওয়া হয়। 15 পৃষ্ঠার এ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নওগাঁর মিজানুর রহমানকে পুকুর খনন বন্ধ করতে ভূমি অফিসের নোটিশ অবৈধ ঘোষণা করে দেয়া এ রায়ে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর এবং যে কোনোভাবে এর বিলি ব্যবস্থা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। রাজধানী কারওয়ান বাজারে আন্তনগর যমুনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার কারণে প্রায় 2 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। কোচের ইকুলাইজিং ভিম ভেঙে যাওয়াতে এই দুর্ঘটনা ঘটে বলে জানান কর্তব্যরত ইঞ্জিনিয়ার। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। বুধবার সকাল 8টার দিকে ঢাকাগামী আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেন রাজধানীর তেজগাঁও পৌঁছালে একটি বগির 2টি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে লাইনচ্যুত বগি উদ্ধারে যোগ দেয় রেস্কিউ ইঞ্জিন। 2 ঘন্টার চেষ্টায় সকাল 10টা নাগাদ রেলওয়ের উদ্ধারকর্মীরা বগি উদ্ধার করে ট্রেনটি তেজগাঁও স্টেশনে নিয়ে যান। তবে দুর্ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। কোচের ইকুলাইজিং ভিম ভেঙে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান দুর্ঘটনাস্থলে উপস্থিত রেলের ইঞ্জিনিয়ার। কোচের যে ইকুলাইজিং ভিম ভেঙে গেছিল, অলরেডি লাইন ফিট দিয়ে দিছি, এখন আপনার স্বাভাবিক গতিতে গাড়ি চলবে। এটা এখন আমাদের এই যে ইয়ার্ডে নিয়ে তেজগাঁও স্টেশনে নিয়ে রাখবে, পরে লাইন স্বাভাবিক হলে পরে অন্য ইন্টারসিটি ট্রেন করে তারপরে এটা চলে যাবে। বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে 2 দশকে সরকারের ব্যয় হয়েছে প্রায় 302 কোটি টাকা। এত ব্যয়ের পরও বিভিন্ন পয়েন্টে ট্রাফিক সিগন্যাল বাতি অকেজো বছরের পর বছর, যেন দেখার কেউ নেই। নগরের সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনা উন্নত করতে কাজ শুরু করতে যাচ্ছে 4টি সংস্থা। শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্টে দেখুন বিস্তারিত। আধুনিকায়নের সাথে উন্নত শহরগুলোর ট্রাফিক ব্যবস্থাও হয়েছে আধুনিক স্বয়ংক্রিয়। যানবাহনের চলাচলে শৃঙ্খলা ফেরাতে সেখানে নেই কোনো ট্রাফিক পুলিশের উপস্থিতি। কিন্তু ঠিক বিপরীত অবস্থা রাজধানী ঢাকার। এই যেমন বিজয় সরণি মোড়, যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত কয়েকজন ট্রাফিক সদস্য। রাস্তার এক পাশে বেঁকে আছে ট্রাফিক লাইট, অপর পাশেরগুলো একেবারে অকেজো। ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ চলছে হাতের ইশারায়।
এ চিত্র শুধু রাজধানীর বিজয় সরণি মোড়ে নয়, বিভিন্ন সড়কেই ট্রাফিক সিগন্যাল লাইটের এমন বেহাল অবস্থা। আশ্বাসে দিন মাস বছর পার করলেও আশার বাতি দেখেননি নগরবাসী। আর হাতের ইশারায় এমন অ্যানালগ ব্যবস্থায় নিজেদের কষ্টের কথাই তুলে ধরেন দীর্ঘ সময় খারদে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশরা। অনেক কঠিন কাজকে খুব সহজে করা যায়, সেটাই তো ডিজিটালের সবচেয়ে বড় সুবিধা। আমাদের এখন এখানে অনেক আগে ছিল, সেটা আমরা শুনছি, কিন্তু সেটা আমরা দেখি নাই, আমরা এসে পরে। তো যদি সেটা হয় সেটা আমাদের জন্য খুবই ভালো হবে। হ্যাঁ, সার্বক্ষণিক আমাদেরকে ইন্টারসেকশনে খেয়াল রাখতে হয়, কোন দিক থেকে কে মানে সিগন্যাল তো আর সবাই বুঝতে পারে না, সেজন্য আমাদের ট্রাফিকের কনস্টেবল যারা আছে তাদেরকে ডেপ্লয় করে রাখা হয়। তারা সিগন্যালে দাঁড়ায় থাকে, সিগন্যালটা বন্ধ করে রাখে। আর লাইট থাকলে হয়তো এটা করা লাগতো না। এর আগেও বেশ কয়েকবার ট্রাফিক ব্যবস্থা পরিবর্তনের কথা বলা হলেও আলোর মুখ দেখেনি সে প্রকল্প। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার জানান, উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও অটোমেশনের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে, যে প্রকল্পে যুক্ত করা হয়েছে 4 সংস্থাকে। তো সম্প্রতি আমাদের কিন্তু অটোমেশন সিস্টেমের কাজটি এই ব্যাপারে একটু উদ্যোগ নেওয়া হয়েছে, যে 4টা সংস্থাকে সম্পৃক্ত করে এই কাজটি চলছে। এবং এই আপনার সিগন্যাল লাইটগুলোর কিন্তু আমরা ট্রাফিক সিস্টেমটা আমরা অপারেট করে থাকি, কিন্তু এগুলোর কিন্তু মেইনটেনেন্স, এটা দেখভালের দায়িত্ব, টেকনিক্যাল যে বিষয়গুলো থাকে সেগুলোর জন্য কিন্তু নির্দিষ্ট সংস্থা আছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে রাজধানীর সড়কগুলোয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার কথা জানান উত্তরের মেয়র। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে উত্তর এবং দক্ষিণে এবং আমাদের স্বরাষ্ট্র সচিব সহ আমরা সবাই এক্সপার্টিসরা বসেছিলাম, এবং আমরা চাচ্ছি এআই বেজ ক্যামেরার মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ট্রাফিক সিগন্যাল হবে। সেই মান্দাত আমলে ট্রাফিক সিগন্যাল একটি ট্রাফিক রৌদ্রের মধ্যে ধুলার মধ্যে দাঁড়িয়ে নাওয়া নাই, খাওয়া নাই, অমানসিক অবস্থা থাকতে পারে না। আধুনিক ট্রাফিক সিগন্যালের কাজে একাধিক প্রকল্পে গেল 2 দশকে সরকারের অপচয় হয়েছে প্রায় 302 কোটি টাকা। এখন যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার পরিবর্তন দেখার অপেক্ষায় সাধারণ মানুষ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদ দুপুরে আরো থাকছে। ইরান ইসরায়েল ইস্যুতে উত্তাপের পারদ কমেনি। তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের। ঢাকা দক্ষিণের মশা নিয়ন্ত্রণে আছে এবং বর্ষায় জলাবদ্ধতা হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে রাজধানীর পান্থপথের পান্থকুঞ্জ উদ্যানের বক্স কালভার্টের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি জানান, মশক নিধনে জনবলের কোনো সংকট নেই। যেসব কর্মী অবহেলা করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। জুলাইয়ের আগে পান্থপথ পার্কের কাজ শেষ করে জনগণকে নান্দনিক উদ্যান উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেন মেয়র। গেল বছর যেসব জায়গায় জলাবদ্ধতা ছিল সেগুলো সংস্কার করা হয়েছে বলেও জানান মেয়র। পিলখানার ভিতরে দিয়ে আগে যে পানি প্রবাহের নর্দমা ছিল, নল ছিল, সেগুলো বন্ধ হয়ে যায়। আমরা পিলখানার ভিতর দিয়েই এই পানি প্রবাহের আমরা বড় নর্দমার ব্যবস্থা করছি। ওনারা অনুমতি আমাদেরকে দিয়ে দিয়েছেন, সুতরাং আমরা সেটা করতে পারলে ইনশাআল্লাহ ওই অত্র এলাকার জলাবদ্ধতা থাকবে না। আমরা ছুটির মধ্যেও কাজ করেছি, যার কারণে আমরা মশক নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। তারপরেও বিচ্ছিন্ন 2-1 জায়গায় যদি বেড়ে যায় সেগুলোও আমরা ইনশাআল্লাহ নজরে আসার সাথে সাথে আমরা ব্যবস্থা নিব। চালের বাজার নিয়ন্ত্রণে পহেলা বৈশাখ থেকে বস্তার গায়ে চালের মূল্য, ধানের জাত ও উৎপাদনের তারিখ লেখা বাধ্যতামূলক করা হলেও এখনো পর্যন্ত কার্যকর হয়নি। এসব তথ্য ছাড়াই আগের মতো বাজারে বিক্রি হচ্ছে চাল। মিল মালিকরা বলছেন, নির্দেশনা বাস্তবায়ন করতে সময় লাগবে। আর প্রশাসন বলছে, তথ্য ছাড়া চাল বাজারজাত করলে জরিমানা সহ সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে মিলারদের। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। চালের বাজার নিয়ন্ত্রণে গত ফেব্রুয়ারিতে খাদ্য মন্ত্রণালয় চালের বস্তার গায়ে দাম লেখার পাশাপাশি ধানের জাত, মিলের নাম ও উৎপাদনের তারিখ লেখা বাধ্যতামূলক করে পরিপত্র জারি করে। 14 এপ্রিল পয়লা বৈশাখ থেকে এ নির্দেশনা বাস্তবায়নের কথা থাকলেও দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের কোনো চালকলই বস্তার গায়ে এসব তথ্য দেওয়া শুরু করেনি। এতে ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভোক্তারা পড়ে গেছে বিপদে, দাম ওরা ইচ্ছামতো বাড়াচ্ছে, ইচ্ছামতো কমাচ্ছে। আমরা তো ধান বিক্রি করি 1200 টাকা, অথচ চাল কিনে খাওয়া লাগে 70, 80, 90 টাকা। খুচরা বিক্রেতারা বলছেন,
খাজানগরের মিলগুলোতে এখনো বস্তায় তথ্য লেখা শুরু করেনি মালিকরা। এইগুলো লিখে দেওয়ার কথা আছে, তো এখনো মিল থেকে আমরা পাইনি। তারা বলছে যে আমাদের সাথে এখনো কথা তাদের শেষ হয় নাই বা আমরা কোনো প্রক্রিয়া পাই নাই, প্রক্রিয়া পাইলে এটা আস্তে আস্তে হবে। তবে মিল মালিকরা বলছেন সরকার পরিপত্র জারি করলেও তাদের কিছু করার নেই। 20,000 বস্তা আমাকে একবারে আনার পরে সাপ্লাই করতে আমার 2 মাসও লেগে যেতে পারে, বা অনেক মিল মালিক আর বেশি লাগতে পারে, কারোর কমও লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে এটা লেখা আমাদের জন্য খুব ক্রিটিক্যাল, আমাদের জন্য খুব সমস্যা। তবে আমরা গভর্নমেন্টকে বলেছি, যেহেতু বস্তার গায়ে সিল মারার মতন যদি এক্সট্রা ঘোড়ায় যে সিল মারে বা কাগজে যেটা করা সম্ভব, সেটা যদি বস্তায় ওরকম কোনো মেশিন এসে থাকে আমরা সেটা করব। আর বাজার তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন সরকারি নির্দেশনা না মেনে চাল বাজারজাত করলে জরিমানা সহ সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে মিলারদের। অলরেডি কৃষি বিপণন আইনে করে দেওয়া হয়েছে, সেই আঙ্গিকে যদি তারা না করে তাহলে আমরা তাদের সর্বোচ্চ জরিমানাটায় 2 লক্ষ টাকা অর্থদণ্ড এবং 2 বছরের কারাদণ্ড, এই সিস্টেমে আমরা চলে যাব। বস্তার গায়ে চালের মূল্য, ধানের জাত ও উৎপাদনের তারিখ লেখা আদেও কার্যকর হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সন্দিহান। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।